হয়ে যাবে, সেটা রিটেন বলো, ভাইবা বলো, কেস বলো, সব ক্ষেত্রে আর কি। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। এই লিস্টটা করবা আজকে, লিস্টটা করে এখন ডেভিডসন বা মেডিসিন যদি ধরতে যাও বলে রেসপিরেটরি সিস্টেম পড়বা আজকে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এর কোনো শেষ নাই। তো কিন্তু ওই জিনিস ধরে ধরে তোমরা আগাইবা, এটা 1 নাম্বার। 2 নাম্বার, এখন আমি কেসটা নিয়ে আমি কি শুরু করবো কিনা? জি স্যার। আচ্ছা, কেসটা দেখছো তো? কেসটা দেখছো? কেসটা দেই যে তোমাদের মাথায় তো এগুলা নাই, একটু হিস্ট্রি গুলা একটু দেখা কিভাবে লেখে এটা। তো কেসটার ডায়াগনোসিস কি? রোল নাম্বার 76 বলো। রোল নাম্বার 76। 76 টুইঙ্কেল, শোনা যাচ্ছে না? রুল নাম্বার 76। রোল নাম্বার, এই তোমার কি শুনতে পাচ্ছ নাকি? কথা শোনা যায় না? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। 76 তো দেখা যাচ্ছে, সে কথা বলতেছে না কেন? রোল নাম্বার 76 শোনা যাচ্ছে না? ইয়েস স্যার শোনা যাচ্ছে স্যার। তুমি কথা বলতেছো না কেন? ওটা ডায়াগনোসিস কি? কথা না বললে কি করে বুঝবো? বলে স্যার পারতেছি না বা এইটুক পারি, তো চুপ করে বসে থাকে। হ্যাঁ, প্রবলেম ছিল। কি প্রবলেম? মাইক প্রবলেম ছিল বলো কি ডায়াগনোসিস মনে হয়? স্যার। congestive cardiac failure হ্যাঁ, with hypertension, তারপরে ওই spondyloarthropathy. স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি। আচ্ছা ঠিক আছে, এইটুক গেল। এখন রুল নাম্বার 42 সঞ্জিদা ইসলাম, শোনা যাচ্ছে? সঞ্জিদা ইসলাম শোনা যাচ্ছে? শোনা যায় না? জি স্যার শোনা যাচ্ছে। তো ইয়েস নো বলো, তো বসে থাকো কেন? বলে স্যার পারতেছি না, আমি কি করে বুঝবো? আমাকে তো বসে থাকতে হবে না। তুমি কিছু মন্তব্য করবা, যেটুক বলছে এইটুক, নাকি কিছু অ্যাড করবা না বাদ দিবা, নাকি পারো না? সে যে ঝটপট বলে ফেলবা। স্যার congestive cardiac failure with heart failure কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর with hypertension. উইথ হাইপারটেনশন। তো এটা তো সে বলছে, তার সাথে নতুন কিছু অ্যাড করবা কিনা? তারপরে severe anemia আছে। হ্যাঁ, severe anemia আছে। সিভিয়ার অ্যানিমিয়া আছে, এই তো আরেকটা অ্যাড হলো। স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি তো বলছে, ঠিক আছে। ঠিক আছে, তো আমার মনে হয় যে ডায়াগনোসিসটা এই হিস্ট্রিটার থেকে তোমরা সেলিয়েন্ট ফিচার কিভাবে লেখে আরেকটু কারেকশন করা যেত। মনে করো যে এর চিফ কমপ্লেইনটা কি হওয়া উচিত ছিল? শ্বাসকষ্ট, তাই না? শ্বাসকষ্ট। আর ওইটা তোমাদের প্রেজেন্ট হিস্ট্রি দেই নাই। ডিসনিয়া, পালপিটেশন, হয়তো এনিমিয়ার জন্য উইকনেস থাকতে পারতো, সেটা চিফ কমপ্লেইন। আর প্রেজেন্ট হিস্ট্রিতে আর নন হাইপারটেনসিভ, এইটা প্রেজেন্ট হিস্ট্রির মধ্যে ওইভাবেও শুরু করতে পারো। তো এখন এই সেলিয়েন্ট ফিচার পড়তে যায় তোমাদের কাছে কিছু মনে হয়েছে যে এটা এখানে ভুল ভ্রান্তি বা বেশি কম এরকম হচ্ছে না? ঠিক আছে, রোল নাম্বার 87 বলো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, যে এই সেলিয়েন্ট ফিচারটা দেখে কি মনে হয়েছে যে এটা ঠিক আছে, নাকি কোনো ভুল ভ্রান্তি বা কম বেশি এরকম আছে? স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, সেলিয়েন্ট ফিচারে আমরা কি দেখি যে চিফ কমপ্লেইন প্রেজেন্ট হিস্ট্রিটা একটু ডিটেল একটু নিতে হয়, রিলেভেন্ট ড্রাগ হিস্ট্রি থাকলে সেটাও নিতে হবে। তারপরে মনে করো এক্সামিনেশনের পজিটিভ ফাইন্ডিং গুলা, নেগেটিভ গুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব রিলেভেন্ট হলে একটা দুইটা আনতে পারো, খুব বেশি না। এক্সামিনেশনের পজিটিভ ফাইন্ডিং গুলো এই, তাহলে এখানে তোমার ডিসনিয়া ছিল, আর উইকনেস হয়তো ছিল পালপিটেশন, আর এক্সামিনেশনে আমাদের ছিল জেনারেল এক্সামিনেশনে এনিমিয়া ছিল, ব্লাড প্রেশার ছিল, পালসের কথা বলতে হবে, ইডিমা, আর কার্ডিওভাস্কুলারে কিছু ফাইন্ডিং ছিল। শুধু বাইলেটারাল বেজাল ক্রিপিটেশন। বাইলেটারাল বেজাল ক্রিপিটেশন। অ্যাপেক্স বিটটা কি হওয়া উচিত ছিল এখানে? স্যার শিফটেড।
শিফটেড এবং হিভিং হইতে পারতো তাই না? জি, আরেকটা হলো যে এখানে একটু সংক্ষিপ্ত করে ফেলছে নোন কেস অফ স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি। তো এই জিনিসটা যখনই এরকম থাকে, মনে করো নোন কেস অফ হাইপারটেনশন, নোন কেস অফ ডায়াবেটিস, এই কথাটা বললেও কিছু জিনিস সাথে অ্যাড করে দেওয়া ভালো। যেমন নোন কেস অফ স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি as diagnosed by history of inflammatory back pain or knee joint pain অথবা oligoarthritis, but there is no history of ডায়রিয়া, ডিসেন্ট্রি, এই জিনিসগুলো। ডায়রিয়া ডিসেন্ট্রি অন্য জায়গায় চলে আসে তাহলে না আনলেও হয়। এটা দেখতে হবে লেখার সময় যে রিপিটেশন যেন না হয়। দেখা গেল ডায়রিয়া, ডিসেন্ট্রি, রেডনেস অফ আই এটা অন্য জায়গায় লেখা আছে, বা খুব নেগেটিভ না আনলেও হয়, আর অন্য জায়গায় লেখা আছে, এটা এখানে আনতে হবে কোনো কথা নাই। কিন্তু as diagnosed by history of inflammatory back pain, ঠিক আছে, ইনফ্লামেটরি মানে মর্নিং স্টিফনেস আছে, অথবা ইনফ্লামেটরি ওলিগোআর্থ্রাইটিস, and ডায়াগনোসিস হয়েছে কত সালে সেই জিনিসটাও known case of spondyloarthropathy as diagnosed by this and diagnosed মনে করো in 2015 or 2010 and treated with this। একটা দুইটা লাইন অ্যাড করে দিলে ভালো। যেমন ডায়াবেটিস যখন known diabetic থাকে, known diabetes for এত years, it was well controlled or not controlled by drug ইত্যাদি, but there is no history of leg edema or blurring of vision, মানে এক দুইটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন আছে বা নাই, আর ডায়াগনোসিস কবে হয়েছে, এবং এটা চিকিৎসা এতদিন কি কন্ট্রোলে ছিল না আনকন্ট্রোলে ছিল। এই যে স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি ছিল, এখানে ড্রাগ হিস্ট্রির মধ্যে ডিটেইলের মধ্যে আছে যে ওষুধ পাচ্ছে, তো ইট ওয়াজ অন কন্ট্রোল উইথ দিস ডিমার্স এন্ড NSAIDs, এই জিনিসগুলো আর কি। তো এরকম, আর তা না হলে এখানে আমরা যদি অ্যানালাইসিস করি, তোমরা এটা লেখার সময় খেয়াল করবা যে ডিসনিয়া বলছে, ডিসনিয়ার সাথে চেস্ট পেইন, সিনকোপাল অ্যাটাক, আনকনশাসনেস যেগুলো বলছে। হাইপারটেনশন যেহেতু আছে, তার টার্গেট অর্গান গুলো চোখ, তারপরে হার্ট, তারপরে ব্রেন, এগুলো নিয়েও বলছে। স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি তো বললাম। তারপরে এনিমিয়ার প্রসঙ্গটা এখানে যখন আনছি জেনারেল এক্সামিনেশন, কিন্তু হিস্ট্রির মধ্যে এনিমিয়া কিভাবে বলছে? এনিমিয়ার কোনো সিম্পটম আছে? স্যার পালপিটেশন বলছে শুধু, অন মাইল্ড এক্সারশন। পালপিটেশন তো হার্ট ফেলিউরে হইতে পারে। স্যার আর কিছু তো বলে নাই স্যার, আর কিছু কিন্তু বলে নাই। বলছে সিভিয়ার অ্যানিমিয়া আছে। সিভিয়ার এনিমিয়া, তাহলে সিভিয়ার এনিমিয়া যখন এখানে বলছে, তাহলে সেইখানে তোমার পালপিটেশন, উইকনেস, ফ্যাটিগেবিলিটি, এই জিনিসগুলা, এবং আর একটা দুইটা জিনিস, যেমন মনে করো এনিমিয়ার যদি আমরা বলি এনিমিয়ার ইভালুয়েশন, তাহলে মনে করো একটা হলো পোস্ট হিমোরেজিক। প্রত্যেকটা জায়গায় তোমাকে বেজ লাইনটা খেয়াল করতে হবে। পোস্ট হিমোরেজিক, এইখানে সে স্ট্রোক হয়েছিল, অ্যান্টিপ্লেটেলেট পাচ্ছিল কিনা, সেখানে কোনো জিআই ব্লিডিং হয়েছিল কিনা, সেই ইতিহাসটা একটু দিয়ে দিলে ভালো হতো। যে উইকনেস, ফ্যাটিগেবিলিটি, পেলরনেস, বাট দেয়ার ইজ নো হিস্ট্রি অফ হিমাটাইট মেলেনা, এই কথাটা, কারণ অ্যান্টিপ্লেটেলেটের ইতিহাস সম্ভবত স্ট্রোক এইগুলো ছিল। আর এক্সামিনেশন এনিমিয়া তো বলছে, ঠিক আছে, এনিমিয়া নিয়ে একটু কথা বলা দরকার ছিল। তাহলে এখানে এটা আমি দিছি তোমাদের এমনি একটু বলতে পারো একটু নাস্তা খাওয়া আর কি, এগুলো খেতে হয়, না হলে আবার হারায় যায়, তো সেই জন্য দিচ্ছি। তো এইখান থেকে আমাদের কি কি শিকার হলো, যেমন আমরা ব্লাড প্রেশার নিয়ে কথা বলি, ব্লাড প্রেশার নিয়ে আমরা কথা বলছি। ব্লাড প্রেশারের চিকিৎসা কখন শুরু করি? টার্গেট অর্গান ড্যামেজ করলে অবশ্যই শুরু করতে হবে। টার্গেট অর্গান গুলা কি, ব্লাড প্রেশার হইলে কমপ্লিকেশন গুলা কি, সেই জিনিসগুলো আমরা এখানে দেখলাম। তারপরে হার্ট ফেলিউর যখন হয়, হার্ট ফেলিউরে রাইট হার্ট ফেলিউর, লেফট হার্ট ফেলিউরের সাইন গুলা কি, এবং এখানে যদি লং কেস থাকে তাহলে এই হার্ট ফেলিউরের জন্য কি ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন একটা হলো হার্ট ফেলিউর, আর একটা হলো কারণের। আমরা যদি ইসিজি, চেস্ট এক্সরে করি, ট্রপাই করি, তাহলে কারণ পেয়ে যাব। বিএনপি করলে আমাদের মানে হার্ট ফেলিউর আছে কিনা এটা বোঝা যাবে, ইকো করলেও বোঝা যাবে। কাজে এই যে ইনভেস্টিগেশন অফ হার্ট ফেলিউর, এই জিনিসগুলো খেয়াল করতে, সেগমেন্টেড ওয়েতে তোমাকে মাথার মধ্যে রাখতে হবে কোনটা কোথায় কোন দিক দিয়ে আসবে, এটা তো কেউ জানে না, কোথায় তোমাকে ধরবে। এই হার্ট ফেলিউর নিয়ে এই জিনিসগুলা। অ্যাকিউট এলবিএফ এর এখানে দেখো যে আমরা হার্ট ফেলিউর এলবিএফ বললে সাইন গুলা তোমরা পালসাস অল্টারনাস, তারপরে জেবিপির কথা বলি,
তারপরে গ্যালপ রিদমের কথা বলি, ঠিক আছে, কিন্তু আমাদের তো এত কিছু এখানে ছিল না। টেন্ডার হেপাটোমেগালি কি ছিল? না স্যার। তাহলে কনজেস্টিভ হার্ট ফেলিউর বলছো, সেটাই কি করে বলবো? কাজে এই জিনিসগুলো পরীক্ষার মধ্যে অহরহ এই প্রবলেম গুলো আসবে সবসময়। এখানে খেয়াল করতে হবে, এই জিনিসগুলো উত্তর দিতে হবে যে সবসময় সব কেসে সবসময় সবকিছু নাও থাকতে পারে। স্যার দু একটা জিনিস আছে সেজন্য বলছি, একটা আরেকটা হলো চিকিৎসা চলছে সেজন্য হয়তো এটা ইমপ্রুভ করে গেছে, অথবা মাইল্ড হেপাটোমেগালি থাকতে পারে, আলট্রাসাউন্ডে আমরা পাচ্ছি না, সেটাও থাকতে পারে। তো কাজে এই জিনিসগুলা সবসময় সবকিছু থাকে না, এইটা দেখে মাথায় রাখতে হবে। এইটা একটা। আরেকটা হলো রাইট হার্ট ফেলিউর, লেফট হার্ট ফেলিউর, রাইট হার্ট ফেলিউর কোনোটারই কমপ্লিট পিকচার এখানে ছিল না। কাজে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কজেস অফ রাইট হার্ট ফেলিউর, কজেস অফ লেফট হার্ট ফেলিউর। এখানে রাইট হার্ট ফেলিউরের কজটা কি? অবশ্যই বলো, রাইট হার্ট ফেলিউরের কজ কি এখানে? রাইট হার্ট ফেলিউর কেন হইলো? সেকেন্ডারি টু লেফট হার্ট ফেলিয়ার। So pulmonary hypertension. সেকেন্ডারি টু লেফট হার্ট ফেলিউর। Left heart failure. Left ventricle. আচ্ছা, তোমরা কি আমি যে কথাগুলো বলি সেগুলো লেখো তো নাকি? জি হ্যাঁ? স্যার। আচ্ছা, যেমন এইখানে এই রোগীর প্রসঙ্গ আসবে যে ইডিমা হইলো, ইডিমার কারণ কি মনে করো যে ইডিমা এটা রাইট হার্ট ফেলিউর। তো রাইট হার্ট ফেলিউর হইলে তোমার জেবিপি তো নাই, তাহলে উত্তর দিবা কি? যে সেই একই জিনিস, হয়তো চিকিৎসা চলছে। আর কি কারণ হইতে পারে ইডিমার? ইডিমার আর কোনো কারণ হইতে পারে এখানে? আর কোনো কিছু কারণ থাকতে পারে? আর কারো কোনো কিছু মাথায় আসে? রুল নাম্বার 25। আর কোনো কারণ থাকতে পারে? পায়ে পানি, রাইট হার্ট ফেলিউর ছাড়া। এইভাবে চিন্তা করতে হয়, এই চিন্তাগুলো করতে হয় পরীক্ষার মধ্যে, এইগুলা ধরে লং কেসে, যে কেন তুমি কেন বলছো এটা তো রাইট হার্ট ফেলিউর, আমি মনে করি না। আর কি কারণ হইতে পারে? আর কেউ বলতে পারবা? রুল নাম্বার রেনাল ফেলিউর, সিডি হইতে পারে, রেনাল ফেলিউর হইতে পারে। তো কাজে সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর একটা রুগী খায় না দেয় না, রুগীর অ্যালবুমিন কমে যেতে পারে, সেটাও থাকতে পারে। বিভিন্ন কারণ চিন্তা করতে হবে। আচ্ছা, তাইলে হার্ট ফেলিউর নিয়ে এই জিনিসগুলো কোনটা আছে কোনটা নাই, কেন নাই, কেন ডায়াগনোসিস করলাম, এমনি কি কারণ, এইখানে কি কারণ, কি ইনভেস্টিগেশন করবো, এগুলা। তো এনিমিয়ার কারণটা এখানে কি? এনিমিয়ার কারণ এখানে একটা হইতে পারে যে সিকেডি, হাইপারটেনশন আছে, এনিমিয়া আছে, তাহলে বেড সাইডে তোমাকে অ্যালবুমিনটা দেখে ফেলতে হবে, তাইলে সিকেডি হয়ে যায়। এটা এক নাম্বার। দুই নাম্বার আরেকটা হইতে পারে রোগী স্ট্রোক হয়েছিল, সে অ্যান্টিপ্লেটেলেট পাচ্ছিল, মে হ্যাভ দিস জিআই ব্লিডিং, সাইলেন্ট জিআই ব্লিডিং, সেটা একটা হতে পারে। তো কাজেই সেইটাকে মাথায় রাখতে হবে। সিকেডির কমন কজ গুলা কি কি, সেই জিনিসগুলো আবার ঘুরে ফিরে চলে আসে। সিকেডির কমন কজ, রুল নাম্বার 70 বলো দেখি, সিকেডির কমন দু একটা কজ কি কি? Sir, hepatitis B infection. সিকেডি, Oh, chronic kidney disease. হ্যাঁ Sir, diabetes. হ্যাঁ, কোনটা তাড়াতাড়ি? সিকেডি, Sir, diabetes mellitus. হ্যাঁ, তারপরে এগুলো সব মাথায় রাখতে হবে। তো সিকেডি নিয়ে অনেক আমি আলোচনা করছি। Hypertension. হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, গ্লোমারুলোনেফ্রাইটিস, এই তিনটা তো বলতেই হবে। তারপরে জি, এসএলই, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, এগুলা। তাহলে এখানে কি কারণ? এখানে তাহলে হাইপারটেনশন, এখানে জি, তাহলে স্যার। হাইপারটেনশন। এখানে সিকেডি হলে ইনভেস্টিগেশন কি করি আমরা? আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারি, আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারি যে কিডনি স্মল হয়ে গেছে। কিডনি স্মল হয় না সিকেডি, এরকম কোন কারণ ওমামা বলতে পারবে? কিডনি ছোট হয় নাই কিন্তু সিকেডি হয়ে গেছে, এটা পলিসিস্টিক কিডনি যদি। আচ্ছা, আরেকটা হলো যে সিকেডির ইনভেস্টিগেশন, এগুলা কি ইনভেস্টিগেশন? একটা হলো কজের ইনভেস্টিগেশন, একটা হলো কমপ্লিকেশনের ইনভেস্টিগেশন। আমরা ইউরিনারি ক্রিয়েটিনিন, আলট্রাসাউন্ড, এগুলো ম্যান্ডেটরি। তারপরে কমপ্লিকেশন সিকেডির একটা হলো ফ্লুইড ইলেকট্রোলাইটের ব্যাপার থাকে, কাজে ইলেকট্রোলাইট, এবিজি, এগুলো আসবে। কার্ডিও রেসপিরেটরি থাকে, যে এক্সরে, ইসিজি, ইকো, এগুলো আসবে। তারপরে ইনফেকশনের ব্যাপার থাকে। সেই এই লাইন ধরে ধরে সিকেডি আমি ক্লাস নিয়েছি, সেইভাবে ধরে ধরে। মোস্ট ইম্পর্টেন্ট হলো যে
ফ্লুইড ইলেকট্রোলাইটের ইনভেস্টিগেশন, কার্ডিও রেসপিরেটরি, তারপরে ইনফেকশন, এই জিনিসগুলোর হিমাটোলজিক্যাল, এই জিনিসগুলো ইনভেস্টিগেশন। সিকেডির কজ ইনভেস্টিগেশন, সিকেডির প্রিন্সিপলস অফ ট্রিটমেন্ট আমি বলে অন্যদিকে চলে যাই। একটা হলো যে মনে আছে, কেউ বলতে পারবা? রোল নাম্বার 2, প্রিন্সিপলস অফ ট্রিটমেন্ট। প্রিন্সিপলস অফ ট্রিটমেন্ট কি? হেডলাইন গুলা কি কি? হ্যাঁ, So treatment of cause, treatment of precipitating রুল নাম্বার 2 কে আমি জিজ্ঞেস করি, রুল নাম্বার 2 কে আমি জিজ্ঞেস করছি। কই? হ্যাঁ, রুল নাম্বার 2 কি পারবা না পারবা? সিকেডির প্রিন্সিপলস অফ ট্রিটমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ, পারতেছো না? রোল নাম্বার 38 বলো, রোল নাম্বার 38। जी सर। सर প্রিন্সিপলস অফ ট্রিটমেন্ট। सर डायबिटीज ट्रीट করতে হবে, হাইপারটেনশন ট্রিট, ডায়াবেটিস কারেক্ট করতে হবে, হাইপারটেনশন কারেক্ট করতে হবে, অ্যানিমিয়া কারেক্ট করতে হবে, আর সাপোর্টিভ ট্রিটমেন্ট স্যার। না, আর এরকম যদি রেনাল, তুমি আন্দাজ থেকে বলছো আর কি। আন্দাজ থেকে বললে মিস হবে, কারণ আমরা তো গুছাইয়া দিছি আর কি। আন্দাজ থেকে বললে কিছু হবে কিন্তু মিস হবে। আমরা তো গুছাইয়া টুছাইয়া দিচ্ছি। কেউ বলতে পারো ভালোভাবে যেটা বলছিলাম? কি বলো? Sir, treatment of cause, then precipitating factor, limit of cause of CKD and specific. স্পেসিফিক আর কজটা কি হয়ে গেল? কে বলছো? সাদিয়া? জি স্যার। না, ওই যে তুমি আর কিছু বলছো, কিছু বলো নাই। তোমরা এগুলা বারবার রিপিট করবা, বই ডিটেল পড়বা, কিন্তু খাতার মধ্যে যেগুলো গোছানো দেওয়ার, আমার চটি বই দেখবা না, সেটা বারবার পড়বা। তাহলে তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারবা। একটা হলো ট্রিটমেন্ট অফ কজ, তাহলে এখানে স্যার কারণটা হাইপারটেনশন, কন্ট্রোল অফ হাইপারটেনশন 1 নাম্বার। আর একটা হলো কমপ্লিকেশন। কমপ্লিকেশন মানে এখানে আমাদের দেখতে হবে অ্যানিমিয়া হয়েছে, ইলেকট্রোলাইটের কোনো সমস্যা আছে কিনা, ইনফেকশন আছে কিনা, হার্ট ফেলিউর আছে কিনা, পেরিকার্ডাইটিস আছে কিনা, কার্ডিও রেসপিরেটরি, ফ্লুইড ইলেকট্রোলাইট এবং ইনফেকশন, এগুলা রিলেটেড কোনো কমপ্লিকেশন, যে কোনো কমপ্লিকেশন আছে কিনা। একটা হলো কজ, যেখানে যেটা প্রযোজ্য, আর একটা হলো কমপ্লিকেশন। কমপ্লিকেশন যদি না থাকে, শুধু সিকেডি, অ্যানিমিয়াও বেশি নাই, কিছুই নাই, কিছুই করার দরকার নাই, ওয়েট এন্ড সি। হাইপারটেনশন, কজ, কমপ্লিকেশন। আর একটা হলো অ্যাভয়েড দি প্রিসিপিটেটিং ফ্যাক্টর। প্রিসিপিটেটিং ফ্যাক্টর মানে নেফ্রোটক্সিক ড্রাগ খাবে না, তারপরে যে কোনো ডায়রিয়া ভমিটিং হলে চিকিৎসা করবে, আর যে কোনো ইনফেকশন হলে নেফ্রোটক্সিক না নন নেফ্রোটক্সিক ওষুধ দিয়ে চিকিৎসা করবে। এগুলো আমার খাতার মধ্যে লেখা আছে। আর 4 নাম্বার হলো রিপ্লেসমেন্ট থেরাপি, যে হয় ইন্ডিকেটেড ডায়ালাইসিস। ডায়ালাইসিসের ইন্ডিকেশন কি, এগুলো আমার কথা হয়েছে। কাজে এই হেডলাইন গুলো মাথায় রাখবা, যেখানেই যাইবা সেখানে এটা মাথায় রাখবা, যে কজ, কমপ্লিকেশন, প্রিসিপিটেটিং ফ্যাক্টর, রিপ্লেসমেন্ট থেরাপি। এখন তোমার রোগীর লং কেস যদি হয়, তাহলে তোমার এখানে যেটা প্রযোজ্য, স্যার এখানে হাইপারটেনশন, এনিমিয়াটা দেখবো। এনিমিয়া যদি ফেরিটিন লেভেল হাই থাকে, তাহলে এখানে আমরা ইরিথ্রোপয়েটিন দিব। আর যদি এমসিবি কম, আয়রন প্রোফাইল কম থাকে, তাহলে বুঝতে হবে জিআই ব্লিডিং, তাহলে আয়রন দিব অথবা ব্লাড দিব। এটা একটা এনিমিয়া এই জায়গাটায় আর কি। আর ইডিমার জন্য ডায়াবেটিস দেব, ইলেকট্রোলাইট করে দেখবো কোনো সমস্যা আছে কিনা। আমি বলছি যে লং কেস থাকলে তোমার রোগীর কাছে যে জিনিস আছে, হেডলাইন থেকে যেটা প্রযোজ্য শুধু ওইটুকুই বলবা। কিন্তু ভাইবার রিটেনে হইলে তুমি আমি যেভাবে বলছি ওইভাবে হেডলাইন বলে যেতে পারবা। আর ভাইবার এই হেডলাইন জানা থাকলে তুমি লং কেসে গুছায় বলতে পারবা। লং কেসে থিওরিটিক্যাল বলার কোনো স্কোপ নেই। তোমার এনে যা আছে সেটার থেকে যতটুকু এক্সট্রাক্ট করে এই রোগীর জন্য প্রযোজ্য সেটা বলবা। এটা মাথায় থাকে যেন লং কেসের আলোচনা, এগুলো মাথায় থাকে। আচ্ছা, আর সিকেডির কজ গেল, সিকেডির ইনভেস্টিগেশন গুলো, হার্ট ফেলিউর গেল, এখানে এগুলাই আমার আলোচনার ব্যাপার ছিল। আর এনিমিয়ার ব্যাপার হলে, এনিমিয়া যখনই আসবে, এনিমিয়া একটা কমন প্রবলেম, সেখানে সব রিলেটেড। এইটাকে দেখবো যে তোমার এই রোগীর হার্ট ফেলিউর, তোমার কিছু জিজ্ঞাসা করছে, এনিমিয়া জিজ্ঞাসা করছে, এনিমিয়ার কজ বলো। ওই যে পোস্ট হিমোরেজিক, ডিসহিমোপয়েটিক, তারপরে বোন মেরু ফেল, তারপরে হিমোলাইটিক, তাহলে এখানে কোনটা? এটা ডিসহিমোপয়েটিক হতে পারে, পোস্ট হিমোরেজিক হতে পারে। পশ্চিমোরেজিক আমরা যেহেতু অ্যান্টিপ্লেটেলেট নেই, এখানটা ব্লিডিং এর ব্যাপার থাকতে পারে। আর ডিজিমোবয়েটিক এর গ্রুপের মধ্যে ক্রনিক ডিজিজের মধ্যে ক্রনিক কিডনি ডিজিজ এখানে হলে হতে পারে। বোন মেরু ফেলিউরের অবভিয়াস কোনো আমরা এরকম ফিচার দেখতেছি না।
আর এখানে আয়ের ডেফিসিয়েন্সির ব্যাপার কিছু থাকতে পারে, সেটা ইনভেস্টিগেশন করে, অথবা যদি কয়লোনিকিয়া থাকে তাহলে আমরা এটা বুঝতে পারবো আর কি। আর হিমোলাইটিক এটা তো মনে হয় না, কারণ বয়স্ক মানুষ, তার স্প্লিন নাই, কিছু নাই, হিমোলাইটিক আগেই বাদ। কাজে একটা পোস্ট হিমোরেজিক, একটা ক্রনিক ডিজিজ, আর কিছু ডেফিসিয়েন্সি থাকতে পারে। কাজে এখানে ক্যাটাগরিক্যালি অ্যানিমিয়ার এই ইতিহাসটা এবং এই মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা তোমার মাথার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এটা এখানেই শেষ। আজকে অনেকে আসে নাই, 7-8 জন। কারা আসে নাই এটা বুশরা, ওমামা এবং মাইশা, যাদেরকে আমি কথা বলি, তো ওই গ্রুপের থেকে কারা নাই আমাকে মেসেজ দিয়ে জানাইবা। বোঝা গেছে কি বললাম? জি স্যার, জি কেন স্যার। নাই? জি স্যার। এবং আমি যেদিন পরীক্ষা নিব, একজনকে একটা প্রশ্নই করবো আমি। সে যদি লাইনে না থাকে সেটাও তার দোষ, লাইনে থাকবে। আর যদি লাইনে না থাকে সে মেসেজ দিয়ে তোমাদের গ্রুপে মোবাইল নাম্বারগুলো দিয়ে দিবে, সেটা আমি পাবো, আমি পরে টেলিফোনে জিজ্ঞেস করবো। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা আমি যে ওইখানে যেমন বুশরা, ওমামা, মাইশা, যাদেরকে আমি ফোন করি বা কথা হয়, তারা ওই যারা লাইনে থাকতে পারবে না, রোল নাম্বার গুলো আমাকে পাঠাবো, আমি টেলিফোনে জিজ্ঞেস করবো, এখন হোক বা কিছুক্ষণ পরে হোক। কিন্তু একটা ধরবো, একটা প্রশ্ন, এবং এটার উপর অনেক কিছু নির্ভর করবে। এটা আমি শুধু এটুকু বলে দিই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আমরা ওই যে জিনিসটা বাকি ছিল, যেগুলো আমি এক্সামিনেশন মেথড রিলেটেড কথাগুলো বলছিলাম, সেগুলো তো সব লিখে রাখছো তোমরা, তাই না? লিখে রাখছো না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের বাকি ছিল কি ক্রেনিয়াল নার্ভ, তাই না? নিউরোলজি। জি স্যার, কেরিয়ান আবার এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন। আচ্ছা, ক্রেনিয়াল নার্ভের মধ্যে যেগুলো জিজ্ঞেস করে রেগুলার বেস, তো এগুলো জিজ্ঞেস করা হয়। মনে করো অপটিক নার্ভ থেকে আমরা শুরু করি। অপটিক নার্ভের টেস্ট যেভাবে করে, ভিজুয়াল অ্যাকিউটি, কালার ভিশন, ফিল্ড অফ ভিশন, অপথ্যালমোস্কোপি, এগুলো তোমরা বলবা, সেগুলো প্র্যাকটিস করবা। এখন এখানে থিওরিটিক্যাল জিজ্ঞাসা করার মধ্যে তোমার ব্লাইন্ডনেসের চট করে চলে আসে, পেডিয়াট্রিক্সে জিজ্ঞেস করে ব্লাইন্ডনেসের কজ কি। কথা বুঝছো? ব্লাইন্ডনেসের ভিটামিন এ ডিফিসিয়েন্সি থেকে শুরু করে অপটিক নিউরাইটিস, ইউভিআইটিস যেগুলো আছে, সেগুলা আমাদের মেডিসিন রিলেটেড। সেগুলা তার চাইতেও ইম্পর্টেন্ট হলো ভিশনের, ফিল্ড অফ ভিশনের প্রবলেম হয় আমাদের একটা কারণেই, সেটা হলো কি কারণে হয়, কে বলতে পারবা? আমি বলছি, এগুলো পড়াইছি। ফিল্ড অফ ভিশনের প্রবলেম হয় কোনো মেডিসিনের রোগে। কি রোগে? পিটুইটারি টিউমার। পিটুইটারি টিউমার, ভেরি গুড, পিটুইটারি টিউমার। তো এটা আমি এন্ডোক্রাইন, ডায়াবেটিস আর অন্য এন্ডোক্রাইন আমি ডিটেইল আলোচনা করছি পিটুইটারি নিয়ে। আমি কিন্তু অনেক সুন্দর করে তোমাদেরকে গোছায় দিছি। যদি কোনোদিন দেখা হয়, পরীক্ষার আগে দেখা হবে, আমি খাতাগুলা দেখবো, আমি পড়াবো না, খালি দেখবো তোমরা লেখছো কিনা। আচ্ছা, তো তাইলে বাই টেম্পোরাল হেমোনিওপিয়া হতে পারে পিটুইটারি টিউমারে, সেটা মাথায় রাখবা। এটা একটা। আর পিটুইটারি টিউমার হলে পিটুইটারি ফাংশনিং, নন ফাংশনিং, পিটুইটারি টিউমারে কি কি হরমোন আছে, এই 6টা হরমোন, এই হরমোন গুলো মাথায় রাখতে হবে। এটা হলো সেকেন্ড নার্ভের বেলায়। আরেকটা হলো যে অপটিক নার্ভ, ওই যে আমাদের ফিল্ড অফ ভিশন দেখা বা এই সমস্ত যখন কথা হয়, তখন ওই যে অপটিক নার্ভের কোর্সটা, এটা তোমরা জানো, লাইট রিফ্লেক্স এবং অ্যাকোমোডেশন রিফ্লেক্স, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক, তারপরে কোথায় যায়, অপটিক রেডিয়েশন হয়ে অক্সিপিটাল, তারপর ওখানে যায় উপরেরটা নিচে, নিচেরটা উপরে, তো ডাইনেরটা বামে, বামেরটা ডাইনে। এই জিনিসগুলো তোমরা ছবিটা দেখে রাখবা, বইয়ের মধ্যে ছবিটা দেখলেই হবে, আর কিছু লাগবে না। আমরা থার্ড, ফোর্থ, সিক্স থেকে কি আরেকটা জিনিস কমন ফর্মুলা আমি বলে দেই, সেটা হলো কমন ফর্মুলা। মানে যে কোনো ক্রেনিয়াল নার্ভের, মনে করো এটা কি কারণে লিশন হয়, তো এই কারণগুলা এক একটার জন্য স্পেশাল কিছু কিছু আছে, কিন্তু কিছু জিনিস তোমরা মাথায় রাখবা, তাহলে দেখবা যে উত্তর কিছু তোমরা এমনি পেরে যাবা। ধরলো ফিফথ ক্রেনিয়াল নার্ভ, থার্ড, ফোর্থ, সিক্স নার্ভ, নাইন্থ ক্রেনিয়াল নার্ভ, এটা টেস্ট করো, এটা কি কারণে প্যারালাইসিস হয়। তো এই কারণগুলা বের করতে হলে তোমার কমন একটা ফর্মুলা, আমি বলছিলাম কিনা, কেউ কি বলতে পারবা যে কমন কিছু কথা, সেটা আমি আলোচনা করছি কি করছি না, এটা আমি জানি না তোমাদের সাথে। তোমরা কেউ বলতে পারবো যে কিভাবে উত্তরগুলা আমাদের দিতে হবে? জানো কেউ? রোল নাম্বার 21 আছে নাকি? জি স্যার। বলতে পারবা? আচ্ছা, আমি বলি, সেটা হলো যে
আমরা যে কোনো, আমি নিউরোলজির আলোচনা করতে যাই, আমি বলছি নিউরোলজির যে কোনো কারণ কতগুলা কারণের মধ্যে লিমিটেড, গ্রসলি বেশিরভাগ ক্ষেত্রে, রেয়ার গুলা বাদ দেওয়া, একটা হলো ভাস্কুলার কজ, একটা হলো ইনফেকশন, একটা নিওপ্লাজম, ডিমাইলিনেটিং। তাহলে মনে করো যে এই যে থার্ড ফোর্থ সিক্সথ আসলো, থার্ড ফোর্থ সিক্সথ এর কারণ কি? স্যার ভাস্কুলার সিভিডিতে হইতে পারে। কখন? যখন থার্ড ফোর্থ কোথায় থাকে? তোমার মিড ব্রেইনে থাকে। তো যে কোনো কারণে যদি মিড ব্রেইন, মেডুলা, পন্স এগুলো সাপ্লাই দেখে, বেজিলার আর্টারি থেকে সাপ্লাই দেয়। তো যে কোনো স্ট্রোক যখন ইনভলভ করে ওই বেজিলার আর্টারি গুলা, সেটা ইস্টেমিক হোক, হিমোরেজিক হোক, তখন তোমার এই প্যারালাইসিস গুলো হইতে পারে, অর্থাৎ ভাস্কুলার স্যার স্ট্রোকে হইতে পারে। এটা একটা। আরেকটা কমন স্যার মেনিঙ্গোএনকেফালাইটিস, মেনিনজাইটিস, বেজাল মেনিনজাইটিস হইয়া ওই যে ক্রেনিয়াল নার্ভ যেখানে থাকে ওখানে রুট গুলা ইনভলভ হইলো, অথবা এনকেফালাইটিস হলো। মেনিঙ্গোএনকেফালাইটিস আর ভাস্কুলার দুইটা তো এমনি বলা যায়। টিউমারটা সবসময় সব জায়গায় কমন না, সেটা কোনো কোনো জায়গায় কমন। যেমন ফিফথ ক্রেনিয়াল নার্ভ, সেখানে তোমার অ্যাকোস্টিক নিউরোমা হয়, কিন্তু ভাস্কুলার এবং মেনিঙ্গোএনকেফালাইটিস সব জায়গায় হয়, মোটামুটি সব জায়গায়। এই দুইটা কারণ তো বলেই দিতে পারো। তারপরে থার্ড ফোর্থ সিক্সথ এর মধ্যে আরো কথা আছে, সেটা হলো তোমার থার্ড ফোর্থ সিক্সথ কোথা দিয়ে যায়? ওই যে ক্যাভার্নাস সাইনাস দিয়ে যায়, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস যদি হয়, তারপর সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যায়। তো ওইখানে তোমার মনে করো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যায় ক্যাভার্নাস সাইনাস দিয়ে, সেটার অ্যানিউরিজম হলে হতে পারে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যানিউরিজম, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। ওটা অ্যানাটমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তুমি কিছু মনে রাখতে পারো। আর ভাস্কুলার এনকেফালাইটিস তো বললামই, থার্ড ফোর্থ সিক্সথ এর ব্যাপারে এই জিনিসগুলা বোঝা গেছে? বুঝতে পারছো? হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, কাজে থার্ড ফোর্থ সিক্স কে নিলাম, কারণ তোমাকে এক্সামিনেশন করতে দিল এটা প্যারালাইসিস হয়, কিন্তু একটা রোগের নাম করো, তুমি ওই কমন ফর্মুলা থেকে বলা শুরু করো, দেখবো যে বেশিরভাগ হয়ে গেছে। এত মুখস্থ করে পারা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আর এক্সামিনেশন কিভাবে করে? এটা তোমার মুভমেন্ট, তারপরে আর কি, তারপরে আর কি করে? হ্যাঁ, মুভমেন্ট দেখে আর কি দেখে? লাইট রিফ্লেক্স, এগুলা। তারপরে এখানে আরেকটা জিনিস আসে, লাইট রিফ্লেক্স। এখানে এইচ শেপের যেভাবে করে, সেটা সামনে হইলে আমি আরেকটু বলি, এটা প্রশ্ন রেখে দিই, তোমরা যারা উদ্ধার করতে পারো করবা, যে থার্ড ফোর্থ সিক্স আমরা করার সময় এই যে আমরা এইচ শেপের করি, এখন যদি ইন্ডিভিজুয়ালি বলে ফোর্থ ক্রেনিয়াল নার্ভের টেস্টটা কোনটা? আচ্ছা, আমি বলি, অবলিক গুলা নিচের দিকে যায়, অবলিক গুলা কাজ করে হলো তোমার অ্যাডাক্টেড পজিশনে। আমরা যদি এই পাশেরটা দেখি, এই পাশের অবলিক, সুপিরিয়র অবলিক, তাহলে এইখানে আঙ্গুল রাখতে হবে, তাহলে এই আইটা অ্যাডাক্টেড থাকবে। তোমরা কি আমার আঙ্গুল দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে একটু বলে দিই, যেমন মনে করো এইটার অবলিক টেস্ট করবো, তাহলে আমার আঙ্গুল রাখতে হবে এইখানে রাখতে হবে, কারণ তাহলে এই আইটা অ্যাডাক্টেড পজিশনে থাকবে। তো সুপিরিয়র অবলিক কোন দিকে নেয়? নিচের দিকে নেয়, তাহলে এখান থেকে এটা হলো এই পাশের সুপিরিয়র অবলিক, এই, ঠিক আছে? আর এই পাশের ইনফিরিয়র অবলিক হলো এই, আর এই পাশেরটা এটা। আর ল্যাটারাল রেক্টাস তো এটা সোজাই এইদিকে, এদিকে। আর বাকিগুলা থার্ড ফোর্থ সিক্স। তো এইটা, আচ্ছা যাই হোক, এটা তোমরা মুভমেন্ট, লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স দেখা হয়। আর এটার কারণগুলা কি? এটা থার্ড ফোর্থ সিক্স, ফোর্থ কোন দিক দিয়ে যায়, থার্ড ফোর্থ সিক্স কোন দিক দিয়ে যায়? সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যায়, অরবিটের মধ্যে যায়, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস দিয়ে এসে ঢুকে। এইটা কিছুটা অ্যানাটমি মাথার মধ্যে রাখবা। এইটা গেল। আর কারণগুলো আমি বললাম, ফিফথ ক্রেনিয়াল নার্ভের তিনটা ব্রাঞ্চ, যে এখানে ম্যান্ডিবুলার, ম্যাক্সিলারি, অপথ্যালমিক, এই ডিভিশনটা খেয়াল করবা। এক নাম্বার, নিউক্লিয়াসটা থাকে পন্সে, এটা খেয়াল করবা। ফিফথ ক্রেনিয়াল নার্ভ আসলে ফিফথ ক্রেনিয়াল নার্ভ রিলেটেড ডিজিজের মধ্যে কি আছে? ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এটা ভালো করে পড়বা। ল্যান্সিনেটিং পেইন ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, মাঝে মাঝে হবে, ঠান্ডা লাগলে, টাচ করলে, এগুলো হবে। কিন্তু এক্সামিনেশন যদি করো, কিন্তু ফিফথ ক্রেনিয়াল নার্ভের কোনো লিশন পাওয়া যাবে না, কোনো সাইন অ্যাবনর্মালিটি পাওয়া যাবে না, শুধু পেইন থাকবে, সিমটম থাকবে, সাইন থাকবে না। এটা হলো ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এটার কারণ কি, ট্রিটমেন্ট কি, এগুলাতে আমি যাচ্ছি না, কিন্তু ট্রাইজেমিনাল নিউরালজিয়াটা এই রিলেটেড এখানে পড়ে ফেলতে হবে। এটা এই যেখানে ফিফথ ক্রেনিয়াল নার্ভ থাকে, এইখানে সেরিবেলার ট্র্যাক্ট গুলা থাকে, সেরিবেলাম আইসা যোগ হয়, তারপরে এখানে পিরামিডাল ট্র্যাক্ট থাকে। এখানে এমনি যেগুলো আমি কারণ বললাম, কারণের মধ্যে ভাস্কুলার ইনফেকশন, এগুলার সাথে একটা স্পেশাল একটা অ্যাকোয়াস্টিক নিউরোমা এই ফিফথ ক্রেনিয়াল নার্ভকে লিশন করে, ওই জায়গাটা অ্যাকোয়াস্টিক নিউরোমা হয়, যেটা এইট ক্রেনিয়াল নার্ভের
কভারিং এর থেকে টিউমারটা আসে। তো যখন এখানে আসে তো এখানে অনেকগুলা প্রবলেম হয়, কানের প্রবলেম হয়, তারপরে পিরামিডাল ট্র্যাক্টের প্রবলেম হয়, ফিফথ ক্রেনিয়াল নার্ভের প্রবলেম হয়, এই জিনিসগুলো হয় আর কি, অ্যাকোস্টিক নিউরোমা, এই জিনিসটা মাথায় রাখবা। আর ফিফথ ক্রেনিয়াল নার্ভের তিনটা ব্রাঞ্চ, ম্যান্ডিবুলার, ম্যাক্সিলারি, অপথ্যালমিক। অপথ্যালমিকটা যায় সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে, ম্যান্ডিবুলারটা যাবে ফোরামেন ওভালি দিয়ে, আর আরেকটা হলো ম্যাক্সিলারি যাবে ফোরামেন রোটেন্ডাম দিয়ে। এই জিনিসগুলো মাথায় রাখবে, ঠিক আছে? ট্রাইজেমিনাল নিউরালজিয়া। আর নিউরালজিয়া আরেকটা আছে ট্রাইজেমিনাল নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি হলো যে ট্রাইজেমিনাল নার্ভকে ড্যামেজ করবে, এখানে সাইন থাকবে, সেটা যদি মিডল ক্রেনিয়াল ফোসাতে কোনো টিউমার বা চাপ পড়ে ফ্র্যাকচার হয় তখন হয়। সেটা তোমাদের না জানলে হবে, ট্রাইজেমিনাল নিউরালজিয়াটা জানতে হবে। সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ, সিক্স তো চলে গেল, সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ ভালো করে পড়তে হবে। আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন কিভাবে বুঝবো? আপার বলতে, লোয়ার বলতে আমরা শুধু অ্যাঙ্গেল অবজারভেশন, অ্যাঙ্গেল, আর চোখ এবং টিং মানে আমরা যেটা রিং ক্লিং, এটা পড়বে আপারের মধ্যে। তাহলে এই পাশের 7 সুপ্রানিউক্লিয়ার হলে এই পাশে শুধু অ্যাঙ্গেল ডেভিয়েশন হবে, কোন দিকে? হেলদি সাইডে। আর তোমার আর যদি এই পাশের 7th হয় তাহলে পুরাটাই যাবে এই পাশে, এই পাশে, কারণ আপার পার্টটা বাইলেটারালি সাপ্লাইড, এই জন্য আপার পার্টটা একদিকে লিশন হইলে হয় না। তো এইটা এক্সামিনেশন মেথড গুলো ভালো করে পারতে হবে। আর এক্সামিনেশন মেথডে ফু দেওয়া, শীষ দেওয়া, বহু কিছুই আছে। তোমরা উপর থেকে সিম্পল ওয়েতে কয়েকটা মাথায় রাখো। এই রিং ক্লিং করবে, চোখ জুড়ে বন্ধ করবে, খোলার চেষ্টা করবে, দাঁত দেখাবে, বা শেষ, আর গাল ফুলাবে। শীষ দেওয়া, মনে করো ফু দেওয়া, অনেক সময় জিনিসটা খুব ভালো লাগে না, তো দাঁত দেখেই ভালো বোঝা যায়। কাজে এই তিনটা বলবা না, বাকি যে কয়টা পরে বলতে পারো। একটা হলো কপাল কুঁচকানো, চোখ বন্ধ করা, তুমি খোলার চেষ্টা করবে, আরেকটা হলো তুমি এই দাঁত দেখাইতে বলবা, ডেভিয়েশন হয়ে যাবে অন দ্য হেলদি সাইড আর কি। তো আপার মোটর নিউরন লিশন হলো স্ট্রোক, আর লোয়ার মোটর নিউরনের লিশনের মধ্যে কারণের মধ্যে 1 নাম্বার হলো বেলস পলসি, সেটা ঠিক আছে। আরো অনেকগুলা কারণ এখানে আছে, এটা মাথায় রাখবা, যেহেতু এটা কমন ডিজিজ, সবসময় জিজ্ঞাসা করে, সুতরাং এটা সবগুলা কজেই মাথায় রাখবা। বেলস পলসি, রামজেহান সিনড্রোম নাম শুনছো, ভাইরাল ইনফেকশন হয়, এখানে ইয়ারে র্যাশ হয় এবং লিশন হয়। তারপরে ম্যালিগন্যান্ট প্যারোটিক টিউমারে হয়, ওটাইটিস মিডিয়াতে হয়, তারপরে মনে করো লেপ্রোসিতে হয়, অন্য যে কোনো নিউরোপ্যাথিতে হইতে পারে, সার্কোইডোসিসে হয়। তো কাজেই লোয়ার মোটর নিউরনের মধ্যে বেলস পলসি মানে একটা বলবা, আর আপার মোটর নিউরনের স্ট্রোক, এইটা থাকতেই হবে। অতিরিক্ত লোয়ার মোটর নিউরনের অন্য কারণগুলো মাথায় রাখবা, রামজেহান সিনড্রোম, ওটাইটিস মিডিয়া প্যারোটিক টিউমার, এগুলো, কারণ এটা তো কমন জিনিস, এটা সবসময় জিজ্ঞাসা করা হয়, এটা ভালো করে পড়ে ফেলতে হবে কি, ঠিক আছে? শোনা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর নিউক্লিয়াস গুলা, ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস গুলা কোথায় থাকে, এগুলো পরীক্ষার মধ্যে প্রাসঙ্গিক, এগুলো জিজ্ঞেস করে ফেলে, এগুলো সিরিয়ালি মাথায় রাখবা। থার্ড ফোর্থ হলো তোমার মিড ব্রেইনে, ফিফথ থেকে 6, 7 এগুলো থাকে তোমার পন্সে, এই এখানে, তারপর 9, 10, 11, 12 এইগুলো থাকে মেডালাতে ঠিক মিড লাইনে থাকে 12, আর সাইডে থাকে 9, 10, 11। 9, 10, 11 সাধারণত একটা কমন নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস, ওখান থেকে তিনটায় আসে, কমন নিউক্লিয়াস থাকে এটা। আর ফিফথ ক্রেনিয়াল নার্ভেরও এটা অ্যানাটমি ভালো করে পড়বা। ফিফথ ক্রেনিয়াল নার্ভের মোটর পার্ট আছে, সেন্সরি পার্ট আছে। মোটর পার্ট আর সেন্সরি পার্টের মধ্যে তিনটা সমস্যা। সেন্সরি পার্টের মধ্যে তিনটা পার্ট, একটা হলো জেনারেল সেন্স, একটা হলো পেইন, আর একটা হলো পজিশন ভাইব্রেশন। তো জেনারেল সেন্সটা থাকে সেন্সরি নিউক্লিয়াস মেইন যেটা পন্সে সেখানে। আর আর তোমার মনে থাকার কথা, অ্যানাটমিতে পড়ছো, স্পাইনাল ট্র্যাক্ট অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, নাম শুনছিলা? জি স্যার। স্পাইনাল ট্র্যাক্ট অফ, তো সেটা ক্যারি করে পেইন এন্ড টেম্পারেচার। আর ইয়ের পজিশন বাই মেসেনসেফিক পার্ট অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভের নিউক্লিয়াসের, সেন্সরি নার্ভের মেসেনসেফালিক পার্ট, উপরের দিকে একটা পার্ট থাকে, সেটা হলো পজিশন ভাইব্রেশন, নিচেরটা হলো পেইন, আর জেনারেল সেন্স হলো এই মেইন যেটা থাকে পন্সে সেটা আর কি। তো আজকে 6-7 জন নাই, কারা 6-7 জন না আমাকে জানাই, বা কেন না তারা, মানে সেই 6-7 জনকে আমি দরকার হলে টেলিফোনে আমি পরীক্ষা নিয়ে নেব।
ওই যা তোমরা আমাদেরকে আমাকে জানাইবা যে কারা নাই কেন নাই। আচ্ছা এটা গেল, তাইলে তোমার এই এর ট্রাইজেমিনাল নার্ভ গেল, তারপরে 7th গেল, 7th এর নিউক্লিয়াস ওইখানে থাকে, 6th তো ওই পন্সে, আর বাকিটা তো আমি বললাম। আর একটা হলো যে মানে 3rd 4th 6th গেল, 5th গেল, 7th ফেশিয়াল ক্যানেল দিয়ে বের হয় 7, আর 8 9 তো ইএনটি তে তোমরা পড়ো, সেটা রিনিস্টেস ওয়েবাসে যতদূর জানো ওখান থেকে জেনে নিও। আর হলো 9 10 11 এইটা তোমার কোথা দিয়ে বের হয়, 12টা হলো হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে, তাই না? আর 9 10 11 কোথা দিয়ে যায়? কারো মনে আছে? জুগুলার ফোরামেন দিয়া। আচ্ছা যাক, তাহলে আমাদের টেস্টের মধ্যে 5th 7th গেল, 9 10 11 এর টেস্ট যখন দিবে তখন 9 10 11 এর ক্রেনিয়াল পার্টটা, 11 এর স্পাইনাল পার্টটা হলো ওই স্টার্নোক্লিডোমাস্টয়েড, আরেকটা হলো তোমার আরেকটা হলো ট্রাপিজিয়াস। এটা যেভাবে টেস্ট করে সেটা খেয়াল করবা, এটা স্টার্নোক্লিডোমাস্টয়েড আর ট্রাপিজিয়াস হলো এটা। আর তিনটারে যেহেতু নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস, ফেরিংস, ল্যারিংস, প্যালেট তিনটা জায়গায় সাপ্লাই দেয়, তিনটা জায়গার মধ্যে ল্যারিংস এর জন্য রোগী ডিসফোনিয়া হবে, ফেরিংস এর জন্য ডিসফেজিয়া হবে, আর তোমার প্যালেটের জন্য তোমার নেজাল রিগার্জিটেশন অফ ফ্লুইড হবে। কাজে সিমটম হলো ডিসফেজিয়া, ডিসফোনিয়া, নেজাল রিগার্জিটেশন অফ ফ্লুইড। এটা আপনি এক্সামিন করতে বল, তাহলে রোগী মনে করো এটা হাচিনসনে আছে, রাপকে রাম বলবে, এককে অ্যাং বলে নেজাল ভয়েস, আর একটা হলো পানি খেতে দিলে হয়তো নাক দিয়ে চলে আসবে আর কি। এটা আরেকটা হলো আমরা টর্চ দিয়ে যদি বলে আহ শব্দ করতে বলি, প্যালেটের উপরের মুভমেন্টটা দেখা যায় সেটা। আর গ্যাগ রিফ্লেক্স সবসময় আমরা দেখি না, তবে টেস্টের বেলায় তোমার আহ বলা আর রাব রাম বলা, আর সিমটম ফেরিংসের, লেরিংসের, প্যালেটের তিনটা সিমটম, এই 9 10 11। আর 12th এর টেস্ট তো জানোই, 12th এর টেস্ট জিবা বের করবে, এখানে লাগাবে, এবং এটা এদিক দিয়ে বের হয় হাইপোগ্লোসাল ক্যানেল। এখানে বেজ অফ দ্য স্কালে কোনো ফ্র্যাকচার হইলে, কোনো টিউমার, লিম্ফ নোড থাকলে এটা প্যারালাইসিস হয় আর কি। কাজেই ওই ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস কোন ফোরামেন দিয়ে বের হয়, টেস্ট কি, এবং কি কি তোমার কজে এই প্রবলেম গুলো হয়, এটা মাথায় রাখবা, এই ক্রেনিয়াল নার্ভ। আর এন্ডোক্রাইনের মধ্যে আমরা ডায়াবেটিস রিলেটেড এখানে আলোচনার দরকার নাই, ডায়াবেটিস রিলেটেড বেশিরভাগ হলো লেগ এক্সামিন করো, লেগে ডায়াবেটিসের কি কি কমপ্লিকেশন থাকে সবগুলোই বলতে হবে। এখানে নেফ্রোপ্যাথি, রিডিমা, ডার্মোপ্যাথি থাকে, নিউরোপ্যাথি থাকবে, মায়োপ্যাথি থাকতে পারে, মায়োপ্যাথি না তো এই সবগুলো জিনিসের এখানে। তারপরে ইনফেকশন থাকতে পারে, ভাস্কুলার থাকতে পারে, মানে গ্যাংগ্রিন থাকতে পারে। কাজেই আমাদের ডায়াবেটিসের যে আমি 6টা বলি ক্রনিকের বেলায়, 4টা প্যাথি, তার মধ্যে 3টাই ওখানে আছে, নিউরোপ্যাথি, ডার্মোপ্যাথি, নেফ্রোপ্যাথি, আর একটা হলো ভাস্কুলার, আর একটা হলো ইনফেকশন। ভাস্কুলার জন্য ওখানে গ্যাংগ্রিন, পালস অ্যাবসেন্ট, ইস্টিমিয়ার সাইন, আর একটা হলো তোমার আরেকটা হলো ইনফেকশন, তো ওখানে অ্যাবসেস থাকতে পারে, ফাঙ্গাল ইনফেকশন থাকতে, সেপটিক আর্থ্রাইটিস থাকতে পারে। কাজে ওই যে 6টা জিনিস, এই 6টা জিনিসের মধ্যে ওকুলারটা বাদ দিয়ে সবগুলোই এখানে আছে। কাজে ডায়াবেটিসের এটা নিয়ে আমার বেশি বলার কিছু নাই, এটা ওখানে। আর আমরা যদি থাইরয়েড বলি, থাইরয়েডের ক্লাসও আমি নিয়েছি, থাইরয়েড এক্সামিনেশন কিভাবে করে, ইন্সপেকশন সামনের থেকে পিছন থেকে পালপেশন, এটা যেভাবে করে প্র্যাকটিস করবে। দিলে থাইরয়েড ডেসক্রিপশন, তো ডিফিউজ নাকি নডিউলার নাকি মাল্টি নডিউলার, এটা তো একটা আছেই 1 নম্বর। এখানে যখন এক্সামিন করি তখন আমরা অসকালটেট করে ব্রুই যদি পাই, টক্সিকোসিস বোঝা যায়। এখানে যদি হার্ড হয় তাহলে আমরা বুঝতে পারি ম্যালিগন্যান্ট, এটার সাথে কোনো লিম্ফ নোড থাকলে আমরা বুঝতে পারি ম্যালিগন্যান্ট, টেন্ডারনেস থাকলে বুঝতে পারি ইনফ্লামেটরি। সবকিছু বোঝা যাবে না। কথাগুলো কি লিখতেছো নাকি? হ্যাঁ স্যার আবার বলেন একটু। থাইরয়েড এক্সামিনেশন করতে দিল, থাইরয়েড এক্সামিনেশন থেকে থাইরয়েডের কি কি রোগ, একটা তো ইউথাইরয়েড, হাইপারথাইরয়েড আছে এটা, আর একটা হলো ইনফ্লামেটরি কিনা, ম্যালিগন্যান্ট কিনা। তো থাইরয়েড এক্সামিনেশন করে আমরা ছোট থেকে আসি যে টক্সিকোসিস বোঝা যাবে তোমার যদি এখানে ব্রুই থাকে, আদারওয়াইজ বোঝা যাবে না, ডিফিউজ যেটা বুঝবে না। হাইপোথাইরয়েড সন্দেহ করতে পারো যদি এখানে কোনো স্কার মার্ক থাকে, থাইরয়েড অপারেশন করতে, আর নাহলে বোঝা যাবে না। কিন্তু তোমার টিউমার বোঝা যাবে যদি এটা হার্ড হয়,
আর লিম্ফ নোড থাকবে। আর টেন্ডার থাকলে থাইরয়েডাইটিস, এটুকু বোঝা যাবে থাইরয়েড। এখন থাইরয়েড এক্সামিনেশনের পরেই আসবে এটা কি ইউথাইরয়েড না হাইপো হাইপার, তখনই ওই সাইন গুলো যেগুলো শিখছো উপর থেকে নিয়ে। টক্সিকোসিসের জন্য তোমার ওই যে লিড লেগ, লিড রেট্রাকশন, তারপরে ওকুলার মুভমেন্ট, এগুলো সব হাতের মধ্যে কি কি সাইন টক্সিকোসিসের, তোমার পালস, টেকিকার্ডিয়া, সোয়েটিং, ট্রেমর, এগুলো সব বলতে হবে। পায়ের মধ্যে থাইরয়েড টক্সিকোসিসের প্রিটিবিয়াল মিক্সিডেমা। আর হাইপোথাইরয়েড কিভাবে বুঝবো? এখানে পাফি ফেস, পেরিঅরবিটাল ইডিমা, তারপরে আরো অনেকগুলা থাকে। তোমরা ইডিমাটা তো শুরু করবা, হাইপোথাইরয়েডের সাইন ফেসে বা মুখ মন্ডলে কি কি থাকে ডিটেইল জানতে হবে। যেমন ইডিমা ছাড়াও আইব্রো লস হয়, রোগীর এনিমিয়া থাকতে পারে, হেয়ার লস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এটা গেল। তারপরে আমরা উপর থেকে আসি, এখানে স্কারের কথা বললাম। হাতের মধ্যে পালস রেট, স্কিনটা বলতে পারি ঠিক, অনেক সময় কার্পাল টানেল সিনড্রোমের ব্যাপার থাকে। পায়ের মধ্যে নন পিটিং এডিমা এবং ডিলেড রিল্যাক্সেশন, আমরা বলি কনফার্মেটরি সাইন, ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জার্ক। আর অনেক সময় হাইপোথাইরয়েডকে আমরা যদি ইনভেস্টিগেশন করে তো কনফার্ম করি, ইনভেস্টিগেশন ছাড়া মানে হরমোন লেভেল ছাড়া কিভাবে বোঝা যায়? ইসিজি করে বোঝা যায় কিছু। ইসিজি করে লো ভোল্টেজ, ব্রেডিকার্ডিয়া, ফ্ল্যাট টি, তিনটা ইসিজি চেঞ্জ অফ হাইপোথাইরয়েডিজম, লো ভোল্টেজ, ফ্ল্যাট টি, ব্রেডিকার্ডিয়া। এটা আরেকভাবে বোঝা যায় বাচ্চাদের, যেমন এক্স রে করলে কার্পাল বোনের ডেভেলপমেন্ট, সেটা দেখে বোঝা যায়। তোমরা কি লিখতে পারতেছো? স্যার এক্স-রে করলে কি বুঝেন? ওই যে কার্পাল বোনের এআর অনুযায়ী একটা ডেভেলপমেন্ট আছে না, কোন বছরে কয়টা কার্পাল বোন হয়? জি স্যার। পেডিয়াট্রিক্সে পড়ো, সেটা জেনে নিবা, অ্যানাটমি বইও লেখা আছে। না বাকি যেগুলো বলছি লেখছো তো? জি স্যার। আমি কিন্তু এই যে তোমাদেরকে যেগুলো বলতেছি সব আমি লিখে রাখছি, এটা তোমরা বুঝবা না, আমার কাছে নোট নেওয়া লাভ নাই। কাজে কোনোদিন বলতে পারবো না আমাকে পড়ায় নাই। কাজে আমি আমার পক্ষ থেকে যত কিছু পরীক্ষার একেবারে সব প্রিপারেশন আমি কমপ্লিট করে রাখলাম, শুধু এক্সামিনেশন মেথড ছাড়া আর কিছুই নাই। আচ্ছা তাহলে এক্সামিনেশন মেথড তোমাদের, তাহলে যেটা বলতেছিলাম, হাইপোথাইরয়েডের সাইন পায়ের মধ্যে নন পিটিং এডিমা, ডিলেড রিল্যাক্সেশন, আর হাতের মধ্যে স্কিনের কথা বলবা, ব্রেডিকার্ডিয়া বলবা, কার্পাল টানেল সিনড্রোম, আর মুখের মধ্যে বললাম পাফি ফেস, তারপরে আইব্রো, এনিমিয়া, হেয়ার লস, অনেক কিছু। জিহ্বা বড় হয়ে যাবে, এটাও তো একটা চেঞ্জ। আর সিমটম 2-4টা মাথায় রাখবা, ওয়েট গেইন, কোল্ড ইনটলারেন্স, চেঞ্জ অফ ভয়েস, এগুলা, কনস্টিপেশন, এগুলো মাথায় রাখবা। আর হাইপোথাইরয়েডের তোমার যদি এই জেনারেল এক্সামিনেশনের এই জিনিসগুলা ছাড়া যদি আরো কমপ্লিকেশনের ব্যাপার আসে, এইখানে ধরে ধরেই তোমরা শিখে ফেলতে পারো। এগুলো আমি ক্লাসে পড়াইছি, বলে যে যেমন এখানে মিক্সিডিমা কমা, ঠিক আছে, এইখানে পেরিকার্ডিয়াল ইফিউশন, পেটের মধ্যে অ্যাসাইটিস, আর একটু নিচে দাও জেনিটোরিনারি স্টেরিলিটি, এই তো হয়ে গেছে। হাইপোথার্মিয়া হতে পারে, হাইপোথার্মিয়া, মিক্সিডিমা কমা, তারপরে পেরিকার্ডিয়াল ইফিউশন, অ্যাসাইটিস, স্টেরিলিটি। ক্লিয়ার? লেখছো সবাই? লিখছো কিনা? আচ্ছা এটা গেল। তারপর থাইরোটক্সিকোসিস, চোখের সাইন দেখবা, হাতের কথা বলছি, পায়ের প্রিটিবিয়াল মিক্সিডেমা, এটা গেল। আর হাইপারথাইরয়েডিজমে তোমার এইটুক বলার পরে আরেকটা জিনিস আসবে, এটা কি গ্রেভস নাকি টক্সিক মাল্টিনোডুলার গয়টার, এটা আমি লেকচার নিচ্ছি। আমি 1-2টা জিনিস বলে দিয়ে চলেছি। এখানে মাল্টিপল নোডিউল আর একটা ডিফিউজ, দুইটাতে দুই রকম। এটা আর একটা হলো ইয়ং ফিমেল এলডারলি পেশেন্ট, আর একটা ইয়ং পেশেন্ট, এগুলো পার্থক্য লেখা আছে। আচ্ছা এটা একটা গেল। তারপরে মনে করো প্রিটিবিয়াল মিক্সিডেমা, এটা গ্রেভসে হয়, ওটাতে হয় না। আচ্ছা এটাও গেল। কার্ডিয়াক কমপ্লিকেশন বেশি হবে তোমার টক্সিক মাল্টিনোডুলার গয়টার, আর ওকুলার কমপ্লিকেশন বেশি হয়, ওকুলার কমপ্লিকেশন হবে গ্রেভসে, ওটাতে ওকুলার কমপ্লিকেশন হয় না। ওটাতে সিম্প্যাথেটিক ওভারঅ্যাক্টিভিটির জন্য একটু লিড রিট্রাকশন হতে পারে, কিন্তু এক্সোপথ্যালমাল প্রপটোসিস যেটা, দিস ইজ দ্য কার্ডিনাল ফিচার অফ গ্রেভস ডিজিজ। কাজেই চোখের কমপ্লিকেশন হবে গ্রেভসে, কার্ডিয়াক এরিথমিয়া, হার্ট ফেলুর, এটা হবে টক্সিক মাল্টিনোডুলার গয়টার, এবং এগুলো সাধারণত এলডারলি পেশেন্ট হয়। আর এইগুলা ছাড়া একটা ইয়ং পেশেন্ট, এলডারলি পেশেন্ট, আর এখানে থাইরয়েডের নেচার এনলার্জমেন্ট, টক্সিক মাল্টিনোডুলার নাকি ডিফিউজ, এই জিনিসটা দিয়ে আমরা বুঝতে পারি টক্সিক মাল্টিনোডুলার নাকি এটা তোমার গ্রেভস ডিজিজ।
এই জিনিসটা আমি লেকচারে পড়াইছি, এটা শর্ট কেস রিলেটেড, জেনারেল এক্সামিনেশন রিলেটেড, এটা পড়ে ফেলবা। একটা প্রথম হলো টক্সিকোসিস কিনা, হইলে টক্সিক মাল্টিনিউরুলার না গ্রেভস। চিকিৎসার বেলায় টক্সিক মাল্টিনিউরুলার গটের অলওয়েজ অ্যাবলেটিভ থেরাপি, এন্ড বিফোর দ্যাট আমরা একটু ইউথাইরয়েড কিছুদিন বানায় নিই। কিন্তু গ্রেভসে ড্রাগ মে বি দ্য অনলি ট্রিটমেন্ট অপশন, এটাতে হয়ে যেতে পারে 2 বছর চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে পার্মানেন্ট রিমিশন হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সার্জারি রেডিয়েশন লাগে, কিন্তু ড্রাগের একটা অপশন থাকে। কিন্তু টক্সিক মাল্টিনিউরুলার গটের ড্রাগের অপশন যেটা, সেটা শুধু টেম্পোরারি, বিফোর আয়োডিন থেরাপি, রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি অর বিফোর সার্জারি। ক্লিয়ার? জি স্যার। এটা এগুলো আমি লেকচারে পড়াইছি, তো তারপরে আমি বলে দিচ্ছি। এটা হলো থাইরয়েডের ব্যাপার গেল, ডায়াবেটিস। আর একটা হলো কুশিং সিনড্রোম, এই উপর থেকে নিচে মাথার মধ্যে রাখবা। কুশিং সিনড্রোম আমি পড়াইছি এন্ডোক্রাইন পড়াইতে যায়। এখানে কুশিং সিনড্রোমে ফুলে হলো চিক, গাল, আর মানে ইয়েতে হাইপোথাইরয়েডিজমে ফুলে হলো পেরিঅরবিটাল রিজন। এটা তার কাজে কুশিং সিনড্রোমে এখানে ফুলা ছাড়া আর কি তাই, এখানে ফুলে উপর থেকে নিচে এইভাবে আসতে পারো। তারপরে এখানে ব্লাড প্রেশার, পায়ের লেগে হলো মায়োপ্যাথি, তারপরে সেন্ট্রাল ওবেসিটি, স্কিন, পেটের মধ্যে স্কিন বলো, সেন্ট্রাল ওবেসিটি বলো, এগুলো সব তোমাদের জানা আছে। এবং আমি একটা সেন্টেন্সে বলতাম, কর্টিসল মোবিলাইজেস টিস্যু ফ্রম দ্য স্কিন, বোন, মাসল টু ফর্ম ফ্যাট এন্ড কার্বোহাইড্রেট। স্কিন থেকে গেলে স্ট্রায়া, মাসল থেকে যদি মোবিলাইজ করে মায়োপ্যাথি, আর বোন থেকে নিলে অস্টিওপোরোসিস, আর হাইপারটেনশন হবে, ডায়াবেটিস হবে, ফ্যাট ডিপোজিশন হবে। এই তো শেষ কুশিং সিনড্রোম। আরেকটা জিনিস, মুখ ফুলে যায় কি কি কারণে ভাইবাতে জিজ্ঞেস করে। মুখ ফুলে যায় এর মধ্যে কয়েকটা কারণ, যেমন এন্ডোক্রাইন যদি ধরো, আমরা হাইপোথাইরয়েড, তারপরে বললাম এটা তোমার কুশিং, এটা বললাম। আর যদি আমরা অন্য চ্যাপ্টার যাই, কিডনি, এজিএম, এনজিওডিমা, আরো মুখ ফুলে সুপিরিয়র ভেনা কেবল সিনড্রোম, সেটাতেও মুখ ফুলে। কাজে পাফি ফেসের কজ এটা বিভিন্ন জিনিস আছে, এন্ডোক্রাইন আছে। এন্ডোক্রাইন এই দুইটা মাথায় রাখবা, কিডনি মাথায় রাখবা, এই দুটা বলতেই হবে। আর এনজিওডিমা, সুপিরিয়র ভেনা কেবল সিনড্রোম যারা বলতে পারবে তারা আরো ভালো, ঠিক আছে? এই তো এন্ডোক্রাইনের মধ্যে কুশিং সিনড্রোম হলে কুশিং সিনড্রোমের কারণ এগুলো আলোচনা হয়েছে। এই ফেজ দেখে তোমার এই এন্ডোক্রাইন, এই ডিজিজ গুলা, এই এন্ডোক্রাইনের মধ্যে ওই যে আরেকটা হলো মায়োপ্যাথি, তো পায়ের ব্যাপার, মায়োপ্যাথি নিউরোপ্যাথির পার্থক্য। আরেকটা জিনিস, হাইপোথাইরয়েডে আমি বলছি কমপ্লিকেশন, হাইপারথাইরয়েডেও আমরা জেনারেল যেগুলা আমরা ফিচার, ক্লিনিক্যাল ফিচার যেটা বলছি, চোখে, হাতে, পায়ে, এগুলো ঠিক আছে। কিন্তু যদি কমপ্লিকেশন বলো থাইরোটক্সিকোসিসের, আরো অনেক জিনিস চলে আসে। যেমন এখানে থাইরোটক্সিকোসিস ক্রাইসিস, এখানে এক্সোপথ্যালমাসে ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে, এখানে অ্যারিথমিয়া, হার্ট ফেলিউর হতে পারে। তারপরে পায়ের মধ্যে আসো, মায়োপ্যাথির কথা বললাম, অস্টিওপোরোসিস হতে পারে। এগুলা টক্সিকোসিসের কমপ্লিকেশন আর কি। আর ফিচার তো যেগুলো বললাম এগুলো তো বললামই আর কি। কাজে থাইরোটক্সিকোসিস, হাইপোথাইরয়েডম, কুশিং সিনড্রোম আর ডায়াবেটিস আমরা ডিটেইল সবসময় আলাপ করি। আর এন্ডোক্রাইনের অন্যান্য জিনিস আমি আলোচনা হয়েছে, অনেক আলোচনা আমি করছি। আমি খাতাগুলা দেখবো, মাথাগুলাও দেখবো, খাতায় কি আছে, মাথায় কি আছে, আমি সব দেখবো। আমার পক্ষ থেকে অনেক কিছু আমি বলে দিয়েছি। যেটা আমি বলতেছিলাম, এই তোমাদেরকে এই এতবার তোমাদের সাথে এক্সপোজ হওয়ার সুযোগ এইবারই হয়েছে। কারণ অন্য সময় আমরা সামনাসামনি পড়াইছি, ওইটা অ্যাডভান্টেজ ছিল, কিন্তু এত গ্রুপে এত ইনফরমেশন, সবার সাথে এত ক্লাস নেওয়া সম্ভব হয় নাই। এখন সুবিধা হয়েছে, একদিন বললে সবাইকে বলে দিতে পারতেছি, যার জন্য আমার পক্ষ থেকে বহু কিছু বলা হয়েছে আর কি। শুধু মেথড গুলা ছাড়া, ফিজিক্যাল দেখা, ফিজিক্যাল সামনে এক্সামিনেশন মেথড, সেটা ছাড়া। এই তো আমার মনে হয় যে ক্রেনিয়াল নার্ভ আর থাইরয়েড এন্ডোক্রাইন রিলেটেড এক্সামিনেশন এটাই, এর বাইরে কিছু নাই। তোমাদের আর কিছু বলার আছে? কোনো প্রশ্ন আছে? সাদিয়া, জি স্যার। কোনো প্রশ্ন না, আছে? না হ্যাঁ, স্যার। সব না, লেখছো? সব লেখছো? জি স্যার। ক্লিয়ার তো সব? শুধু এক্সামিনেশন মেথড প্র্যাকটিস করবা। আর আমি যা বলছি গত কয়েকদিনে, যে মনে করো শর্ট কেস রিলেটেড কি কি ধরে বিভিন্ন সিস্টেমে, এই জিনিসগুলো ছোট হইলেও একবারে এটা এইভাবে মুখস্থ করার ব্যাপার না। এটা করবা কি, তোমরা যখন এক্সামিনেশন মেথড প্র্যাকটিস করবা, ওই প্র্যাকটিস করার সময় খেয়াল করবা যে এখানে কি ধরবে, এটা ওই রিলেভেন্ট চিন্তাটা ওখানে করতে হবে। তুমি চাইলেও যে 3 পৃষ্ঠা মুখস্থ করলা, জায়গা মতো প্লেস করে দিলে এটা থাকবে না।
আমি যেটা বলছি সেটা তুমি আজকে কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন করো, কার্ডিওভাস্কুলার পাসটা দেখো, দেখে কালসাতে কি কি জিনিস ধরে, এটা অ্যাপেক্স বিটে কি কি জিনিস ধরে, এটা রেসপিরেটরি সিস্টেম করো, এই জিনিস ধরে, জেনারেল এক্সামিনেশন করো, এই জিনিস ধরে। তো ওইটা মাথায় আছে কিনা, না থাকলে ওখানে একটু মুখস্থ করে ফেলবা। তুমি একদিনে চাইলে আমি 4টা পাতা মুখস্থ করে রেখে দিব, তারপরে জায়গা মতো প্লেস করবো, এটা পারবা না, এটা থাকবে না। হ্যাঁ, আমি বুঝাইতে পারছি? জি স্যার। রুল নাম্বার 72। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? জি স্যার। হ্যাঁ, দই খাইতেছো? জি স্যার, মাঝে মাঝে খাই। মাঝে মাঝে খাই, আচ্ছা আচ্ছা। আর টুইঙ্কেল দুইজন জি স্যার। বুঝতে পারছো কি বোঝাইতে চাচ্ছি, কি বলছি? হ্যাঁ, নিতুন তো আজকে আছে, নিতুন তো আজকে আছে, জি স্যার আছি। আসসালামু আলাইকুম স্যার। অর্পিতা আছে। জি আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, বুঝতে পারছো যা বলছি? জি স্যার। হ্যাঁ, ওই পড়া না, আমি এখন বলছি যে তুমি এক্সামিনেশন মেথড যাই করো, প্রতিদিন একটু দেখবা ওই রিলেটেড কি প্রশ্নগুলা ওখান থেকে বের করে ওইটা মাথায় মুখস্থ করে ফেলবা। ওই একটা আছে না, কাঙ্গালের কথা ভাসি হইলি বলে, যে স্যার একটু কইছে, এটা সমস্যা না, পরীক্ষার 2 দিন আগে শিখে ফেলবো, এটা পারবে না, ঘরে বসে মুখস্থ করে জায়গা মতো, এটা হবে না। এটা করতে হয় কি, যে যেটা বললাম, আজকে একটা সিস্টেম এক্সামিন করো, ওই রিলেটেড কি কি ধরে, ওই সময় তোমার মাথার মধ্যে চিন্তা করবা যে ওই সময় এটা ধরে, তাহলে মাথার মধ্যে থাকবে, এটা ধরে, এটার উত্তর এই। একেবারে ছোট করে যেটা বলছি আমি, এটাই। এক্সট্রা কজ মুখস্থ করার জন্য চটি বই মুখস্থ করার দরকার নেই। আমার সাথে যেদিনই দেখা হবে, আমি বলছি তো, এখানে এই ক্যাম্পাসের মধ্যে ওই খাতাটা আর মাথাটা চেক করিয়া ফুলের তোড়া দিয়া ঢুকাবো। খাতাটা চেক করব, মাথাটা চেক করব, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমার পক্ষ থেকে ক্লাসটা 26 তারিখে, তাহলে আমি পরীক্ষা নিব, ঠিক আছে? এইরকম আর কি, যে মনে করো যে ব্রঙ্কিয়েক্টিসিসের কি সাইন পাওয়া যায়, ব্রঙ্কিয়েক্টিসিসের ডেফিনেশন কি, একজনকে একটা আমি উদাহরণ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এইটা তোমার হেমিপ্লেজিয়ার কি কি কজ, স্পাস্টিক প্যারাপ্লেজিয়াতে কি সাইন পাওয়া যাবে, ঠিক আছে? তারপরে ইরেগুলার পালসের কি কজ, হিভিং অ্যাপেক্স বিটের কি কজ, লিম্ফেডেনোপ্যাথির কমন কজ গুলা কি, কিভাবে ডিফারেন্সিয়েট করবা। একজনকে একটা প্রশ্ন ধরবো, আমি শীট নিয়ে বসবো, আমার রেজিস্টার নিয়ে বসবো, আমি নাম্বার দিব, এটার উপর বহু কিছু নির্ভর করবে। যারা দিবে না তাদের খবর হয়ে যাবে। যারা লাইন তোমরা কিভাবে পাবা জানি না, যারা লাইনে পাবা না তারা ক্লাসের প্রতিনিধিদের কাছে নাম্বারটা দিয়ে রাখবা, যে আমি দুঃখিত পাচ্ছি না, তাহলে তোমাকে আমি পরে আমি অ্যাপ্রোচ করবো। বুঝতে পারছো? জি স্যার। আমি এবেস থেকে রুল নাম্বার 2 বুশরা, রুল নাম্বার 19 তিনজনকে আমি দায়িত্ব দিচ্ছি, এই সবার সাথে যোগাযোগ করবা এবং সবাই যেন থাকে, সবাই যেন এটা করে, ঠিক আছে? পরের সপ্তাহে 9টার সময়। বুশরা রুল নাম্বার 19 আছে? জি স্যার। 19 রুল নাম্বার 2 জি আছো? স্যার। তিনজনকে তো দিলাম, সবাই যেন থাকে। আমি 1-1.5 ঘন্টার মধ্যে সবার সাথে কথা বলে ফেলবো, একটা করে প্রশ্ন দেবো, নাম্বার দিয়ে রাখবো, আমি রেখে দেবো। এটার উপর বহু কিছু নির্ভর করবে, আমি বলে দিচ্ছি আর কি, কখন কোন সময় কোন ডিসিশন হয় কিভাবে আমি জানি না আর কি। এটা 1 নাম্বার। আর যারা দিতে পারবে না, এটা চাইলেই পারা যায়। তোমরা কিভাবে পারবা, তোমরা নেটের উপর নির্ভর করলে হবে না, মোবাইল ইয়ে থেকে থাকবা, ওখান থেকে করবা। তুমি নেটের অপেক্ষা থাকবা, ওয়াইফাই এর অপেক্ষায় থাকবা কেন? কথা বুঝাইতে পারছি? জি স্যার। বুঝছো তো? জি স্যার। আচ্ছা, বুশরা রুল নাম্বার 19, তাহসিন আর কি রুল নাম্বার 2, এই তিনজনকে দায়িত্ব দিলাম, সবাই যেন থাকে, সবাইকে বলবা টাকা ভরে রাখতে, ওখান থেকে কথা বলবে। আর রুল নাম্বার বি বেচে উমামা, তোমার সাথে আর কে কে আছে? আরো 2 জনের নাম দাও। জি স্যার, নাফি আছে স্যার, সাদিয়া আছে। নাফি, সাদিয়া আছে। এই তিনজনের দায়িত্ব থাকলো সবাইকে ইনভলভ করা, সবাইকে পার্টিসিপেট যেন করে এবং সবাই যেন জীবিত টাকা ভরে রাখে। আমি 1 ঘন্টার মধ্যে সব শেষ করে দিব, ঠিক আছে? এইটা। আর রুল নাম্বার সি বেস থেকে মাইশা আছো? আর কি তোমার সাথে আরো 2 জনের কথা বলো। স্যার 83 আর 87। আচ্ছা, আমি বলতেছি মাইশা 83, কি নাম কি? স্যার তামান্না আঞ্জুম। তামান্না আজকে আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর 83 আর কে?
87 স্যার। এটি ওর নাম কি? স্যার সাদমান সাকিব স্যার। সাদমান। আচ্ছা, আর বি ব্যাচে ওমামা, সাদিয়া। সাদিয়া কত? 59, হ্যাঁ? জি স্যার। আরেকজন নাফি কত? 41 নাকি? নাফি কত? জি স্যার। 41। আচ্ছা, এই তিনজন। আর ওইখান থেকে হলো বুশরা 35, 19 কত? 19 তাহসিন না? জি স্যার। আচ্ছা, আরেকটা হলো রোল নাম্বার 2, কি নাম? রাফি না? হ্যাঁ, রাফি না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই তিনজন 9 জনকে প্রতি ব্যাচের সবাইকে মোটিভেট করবা যে সবাই যেন থাকে এবং জিবি টাকা ভরে রাখে। আমি 1 ঘন্টায় শেষ করে দেব। আর এর মধ্যে আমি আরো বলে দেই, কারো যদি কোনো কথা থাকে যে স্যার এই জিনিসটা একটু আলোচনা, তাহলে আমাকে এদের মাধ্যমে আমাকে জানাইবা। আমি অফ সময়ে যখন সময় পাই কোনো এক সময়, আমি আজকে কালকে একটু ব্যস্ত, এরপরের থেকে যদি কোনো কথা থাকে, কথা তো থাকার কথা না, তারপরেও কথা থাকলে তোমরা আমার সাথে কথা বলতে পারো, যে আমাকে মেসেজ দিবা, কথা বলতে চাই, তখন আমি সময় দিয়ে কথা বলবো। ঠিক আছে? জি স্যার। কোন ব্যাচে কয়জন অ্যাবসেন্ট থাকে, কোন ব্যাচে কয়জন প্রেজেন্ট থাকে, ওই ব্যাচের প্রতিনিধিকে আমি ধরবো। এটা তাদের দায়িত্ব, তাদেরকে ইনভলভ করা, তাদের মোবাইলে যেন টাকা থাকে, ওয়াইফাই বা এটা অপেক্ষায় করা যাবে না। ঠিক আছে? আর কোনো বক্তব্য না থাকলে সে সেখানেই। ঠিক আছে? তাহলে কয় তারিখ পরীক্ষা? কয় তারিখ? 26 তারিখ। এটা সবাইকে বলে দিবা। ঠিক আছে, আমি শেষ করে দেই। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লোজ করে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। Thank you, sir.